আসসালামু আলাইকুম শিক্ষার্থীগণ, সবাই কেমন আছেন? আমি আবারও আপনাদের মাঝে চলে আসলাম ই এডুকেশন ডিএস চ্যানেলের পক্ষ থেকে। আপনারা যারা আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ, আর যারা নতুন আমার চ্যানেলটাকে ভিজিট করছেন তাদেরকে রিকোয়েস্ট, প্লিজ আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন। আজকের টপিকস হচ্ছে যে বাংলাদেশ ওপেন ইউনিভার্সিটির অধীনে BA/BSS এর ইংলিশের যে রিয়ারেন্স হয়, রিয়ারেন্সটা কিভাবে লিখতে হয় বা রিয়ারেন্সটা কমন না আসলে কি টেকনিকে লিখতে হয়। তো আমি রিয়ারেন্স 2018 সালে যে একটা প্রশ্ন আছে রিয়ারেন্সের, সেটা ইংলিশে, মানে 2018 সালের ইংলিশে যে একটা প্রশ্ন, সেটা আমি মানে ডেমো হিসেবে দেখাচ্ছি কিভাবে করতে হবে। তো তার আগে আমি কিছু জরুরি মানে আপনাদের টিপস দিতে চাই, যেটা হচ্ছে যে রিয়ারেন্স যদি কমন মানে না আসে বা রিয়ারেন্সের ধরন হচ্ছে যে আপনার কয়েক ধরনের হতে পারে বস্তু সম্পর্কে বিবরণ, হতে পারে কোনো ব্যক্তি সম্পর্কে, হতে পারে কোনো ব্যক্তির লাইফ সম্পর্কে, হতে পারে কোনো ব্যক্তির কর্ম সম্পর্কে। তো আপনাকে যেটা শুরু করতে হবে, যেমন কোনো ব্যক্তি সম্পর্কে যদি তার পার্সোনাল লাইফ সম্পর্কে যদি হয়ে থাকে, তাহলে সে ব্যক্তিটা কোথায় জন্মগ্রহণ করেছে, আমরা কি করি, আমরা মানে একটা মানুষের জীবনের বৃত্তান্ত বা বর্ণনা দিতে গেলে কি করি, সে বলি যে সে এই জায়গায় জন্মগ্রহণ করেছে, তার বাবা মার নাম এটা, সে তার ভাই বোন এটা, সে ভাই বোনের দিক থেকে এরকম মানে এরকম বর্ণনা দিতে দিতে আস্তে আস্তে আপনার লাস্টের দিকে আসবে। তো এমনই রিয়ারেন্স মানে হচ্ছে যে উল্টাপাল্টা লাইন থাকবে, সেগুলাকে আপনাকে সঠিকভাবে গুছিয়ে লিখতে হবে। লাইনগুলো এলোমেলো থাকবে, ঠিক আছে? ওগুলো 1 নাম্বার লাইনটা কোনটা যাবে, 2 নাম্বার লাইনটা কোনটা যাবে, সেভাবে আপনাকে লিখতে হবে। আর কোনো বস্তুর বিবরণ দিয়ে যদি রিয়ারেন্স দেয়া থাকে, সেক্ষেত্রে ধরেন একটা বই, এই বইটার নাম কি, এই বইটা দ্বারা কি উপকার হয়, এই বইটা কোথায় পাওয়া যায়, এরকম ধরনের আর কি, তাই না? এখন কি শুরুতেই আমরা কি বলি এই বইটা বলি যে অমুক দোকানে নিউ মার্কেটে বইটা নেন, কিন্তু কি বই না বই এগুলা কি না জেনেই আমরা বলি না। সো এরকম এটা একটা হচ্ছে জাস্ট উদাহরণ, উদাহরণ হিসেবে বললাম। তো কথা না বাড়িয়ে আমি শুরু করতে যাচ্ছি যে কিভাবে আপনি রিয়ারেন্সটা সলভ করবেন। ক্লাসটা একটু বড় হতে পারে, তবে আপনাদের কিন্তু উপকার হবে যদি পুরাটা ক্লাস ঠিক মতো দেখেন। কারণ হচ্ছে যে আপনি অনেকগুলো রিয়ারেন্স মুখস্থ করে গেলেন কিন্তু কমন আসলো না, সেক্ষেত্রে একটা টেনশন না? তো আপনাকে টেকনিকগুলো শিখিয়ে দিলে, আর আপনারা অনেক সময় রিয়ারেন্স সঠিকভাবে মানে উত্তর ঠিকই জানলেন কিন্তু সঠিকভাবে গুছিয়ে না লেখার ফলেও কিন্তু নাম্বার দেখা গেছে যে 50% নাম্বার বা মানে আপনি কম পাবেন, কিংবা 20% নাম্বার কম পাবেন। সো সেটা আপনাকে দেখাতে হবে, মানে আমি আপনাদেরকে দেখাবো কিভাবে গুছিয়ে লিখবেন। এই যে দেখেন, আমি একটু জুম করে দেখাচ্ছি যে রিয়ারেন্সটা এখানে আছে। নোমান সংখ্যা 1 2 3 4 একবার 10 পর্যন্ত আছে, তাই না? একবার 10 পর্যন্ত আছে। প্রথমটা হচ্ছে যে দেখেন, প্রথম নোমান সংখ্যা যেটা, এটাতে লেখা আছে দে ইনভাইটেড অ্যাপ্লিকেটস, সেখানে তারা অনেক আবেদনকারী আমন্ত্রণ পেয়েছিল। এখানে দেখেন, এক নম্বরে দেখে নোমান সংখ্যাতে লেখা আছে যে এখানটাতে মানে এটা কি কখনো শুরুতে লাইনটা হবে না, অবশ্যই হবে না। তাহলে আপনাকে কি করতে হবে, প্রথম লাইনটা কি হয় পুরাটা পড়ে দেখতে হবে। তারপরে দ্বিতীয় 2 নাম্বার নোমান সংখ্যাতে কি আছে, দেয়া আছে যে আপনার the applicates were asked to know the sultan one day. হ্যাঁ, আবেদনকারীদের একদিন সুলতানের সাথে দেখা করার জন্য বলা হয়েছিল। এই যে এটা
আপনারা অবশ্যই রিয়ারেন্সে যেটা করবেন, সবগুলোর তো অর্থ নাও জানতে পারেন, ভোকাবুলারি ওয়ার্ড মিনিংস জানলে বেটার। তবে অনেক সময় হয় কি, অর্থ না জেনেও এমনিতে আপনি মানে বুঝে বুঝে যদি নিজের নিজের মতো করে যদি অর্থ মিলিয়ে তারপর করেন, মানে সব অর্থ তো সব আপনার সব ওয়ার্ডে তো অর্থ মানে জানতে পারবেন বা জানা যাবে এমন না। আপনি নিজের মতো, আপনি তো নিজেরটাই নিজে সলভ করছেন, তো আপনি নিজের মতো নিজে গুছিয়ে আর কি যতটুকু করা যায় ওইভাবে করবেন। তারপর ওইটাও যাবে না, তার মানে কি এটা এটা যাবে না। এখানে 2 নাম্বার লাইনে কি ছিল যে সুলতান যারা চাকরির জন্য করেছিল, আবেদন করেছিল, তাদেরকে একদিনের জন্য ডেকেছে। তো অবশ্যই এটা প্রথম লাইনে আসবে না। সো আমরা কি করব, খুঁজবো। তারপরে এখানে আছে 3 নাম্বার, দেখেন 3 নাম্বার, লং অ্যাগো দেয়ার লিভড এ সুলতান ইন এ ভিলেজ। এখানে কিন্তু লেখা আছে লং এগো, তার মানে এটাই হবে। তারপর আমরা এটা ডাউট করার জন্য কি করব, আমরা অবশ্যই একটা পেন্সিল নিয়ে বসবো। রিয়ারেঞ্জ করার সময় অবশ্যই একটা কি করব, পেন্সিল নিয়ে, পরীক্ষার হলে পেন্সিল অথবা কলম নিয়ে, পেন্সিল নিলে হয় কি মানে আপনি সহজে মুছে কোনটা ভুল হলো আবার তো আপনি সলভ করতে পারেন। কলম নিলে সেটা হয় না। সো তারপর আপনার যদি হাতের নাগালে কলম থাকে তাহলে কলম দিয়ে করবেন। তো আমরা এটা মনে করছি যে 1 নাম্বার, তো আমরা এটা 1 নাম্বারে মানে আপনার লিখে রাখলাম যেটা 1 নাম্বার হবে। তারপর হচ্ছে যে নোমান সংখ্যার 4-এ আছে দেন দা, এই যে দেখেন নোমান সংখ্যার 4 আছে, দেন দা ফাউন্ড দা ডিসাইডেড ম্যান। তারপর তিনি কাঙ্ক্ষিত লোকটিকে খুঁজে পেলেন। কি তারপরে কি, তার মানে তার আগেও কোনো লাইন আছে, তারপর বলতে তার আগেও কোনো লাইন আছে, তাহলে এটা দ্বিতীয় লাইনে হবে না। তারপর হচ্ছে যে হি ওয়ান্টেড টু অ্যাপয়েন্ট অ্যান অনেস্ট ম্যান অ্যাজ হিজ টেক্সট কালেক্টরস, মানে সে একজন, এখানে কে, সুলতান একজন সৎ ব্যক্তিকে তার কর হিসাব নিকাশের কাজের জন্য মানে নিয়োগ দিতে চেয়েছিলেন, তাই না? এটার জন্যই তো এত আয়োজন। তাহলে এটা কি ধরে নিতে পারি আমরা, নোমান সংখ্যার 5, যেটা এই যে এটা দেখেন নোমান সংখ্যার 5, এটা তাহলে আমরা ধরে নিতে পারি 2 নাম্বার লাইনে, ঠিক আছে। তারপর হচ্ছে যে এ নাম্বার অফ পিপল অ্যাপ্লাইড ফর দ্য জব, অনেক মানে অধিক মানুষ চাকরির জন্য কি দরখাস্ত দিয়েছিল। এটা কত নাম্বার, এটা হচ্ছে যে নোমান সংখ্যা 6, এটা নোমান সংখ্যা 6 যেটা আমি বলেছি। তার মানে কি এখানে হবে 3 নাম্বারটাই নিশ্চয়ই এটা হবে, মানে সে কি করেছে, সে চাকরি, মানে আপনি আবার বাংলা এটা গল্পটা নিজে নিজে মনে মনে ভাববেন। তো প্রথমটা হচ্ছে যে সে সুলতান একটা দেশের বাস করত, দ্বিতীয় লাইন হচ্ছে যে সে তার ট্যাক্সের হিসাব নিকাশের জন্য একজন সৎ ব্যক্তিকে মানে যোগদান করতে চেয়েছিল। তাহলে কি করতে হবে, যোগদান করার জন্য কি কি অনেক প্রসেস থাকে না, সেই প্রসেসগুলো কি কি সেটার মধ্যে আমরা খুঁজে দেখবো যে প্রসেসগুলো সে পালন করেছে কিনা। তারপর এখানে 2 নাম্বারে কি আছে, সে মানে কি করলো, তাহলে সেজন্য কি করবে, অবশ্যই অ্যাপয়েন্ট দিবে কিছু লোকজন, তাহলে এটা 3 নাম্বার লাইনে হবে, ওই যে এটা আপনার নোমান সংখ্যার 6টা হবে। এইভাবে আপনাকে বুঝে বুঝে সাজিয়ে সাজিয়ে দিতে হবে। আপনি এখন যদি সম্পূর্ণটা তো এভাবেই বুঝে বুঝে দিতে হবে। আমি যদি সম্পূর্ণটা সলভ করতে যাই তাহলে কিন্তু অনেক টাইম নেবে। নিশ্চয়ই আপনারা বুঝতে পেরেছেন যে রিয়ারেঞ্জ কিভাবে সাজাতে হয়। আর কষ্ট করে যদি 5টা লাইন আপনি খুঁজে বের করতে পারেন, মানে গুছিয়ে একের পর এক 1 নাম্বার প্রথম লাইনটা কোনটা যাবে, দ্বিতীয় লাইনটা কোনটা যাবে, তৃতীয় লাইন কোনটা যাবে, চতুর্থ লাইন কোনটা যাবে, এভাবে যদি আপনি 5টা লাইন পর্যন্ত যদি আপনি বের করে লিখতে পারেন, দেন আপনার 10টা লাইন তৈরি করতে, মানে পরবর্তীতে 5 লাইন বের করতে আপনার কাছে কোনো ব্যাপার লাগবে না।
সো অবশ্যই একটা পেন্সিল অথবা কলম নিয়ে রিয়ারেঞ্জটা করার আগে আপনি মার্ক করে নেবেন 1 নাম্বার লাইন কোনটা যাবে, 2 নাম্বার লাইন কোনটা যাবে, 3 নাম্বার লাইন কোনটা যাবে। যদি আপনার বুঝতে অসুবিধা হয় এই রিয়ারেঞ্জে যে আপনার টপিকসটা দিয়ে সাজানো হয়েছে, এটা যদি মানে আপনার এই প্রশ্নের মধ্যে বা আপনি যে প্রশ্ন পাবেন সে প্রশ্নের মধ্যে যদি বুঝতে অসুবিধা হয় যে রিয়ারেন্সের কথাগুলো বুঝছি না, কিন্তু দ্বিতীয়বার আবার একটু পড়বেন, দেখবেন ঠিকই একটু হলেও বুঝতে পারছেন। তো এইভাবে একবার না পারলে দুইবার তৃতীয়বার পড়বেন, ঠিকই পারবেন, মানে বুঝতে পারবেন যে কি বোঝানো হয়েছে। আর হচ্ছে যে আপনারা যেটা করবেন যখন মার্কিং করবেন, এই যে এখানটাতে যখন মার্কিং করবেন, দেখেন রিয়ারেঞ্জের এই যে নোমান সংখ্যার পাশে আমি যেমন একটা মার্কিং করেছি, এমন যদি মার্কিং করেন, তারপর মার্কিং করার লাস্টে আপনি আবার একটা পড়ে দেখবেন, আবার একটু রিপিট করে পড়ে দেখবেন, ঠিক আছে? রিপিট করে পড়ে দেখবেন যে লাইনগুলো ঠিক আছে কিনা। দেন সবকিছু আমি ধরে নিলাম আপনাদের সবকিছু আপনাদের সলভ করা শেষ হয়েছে। এখন আপনারা কিভাবে রিয়ারেঞ্জ, কিন্তু আপনি উত্তর বুঝে নিলেন তারপর আপনি লিখে ফেললেন, এভাবে হবে না। রিয়ারেঞ্জ লেখারও কিন্তু রুলস আছে, তো সেই রুলস অনুযায়ী লিখতে হবে। দেখেন এখানে কিন্তু প্রশ্নের মধ্যে ছিল নোমান সংখ্যা, প্রশ্নের মধ্যে কি ছিল? নোমান সংখ্যা ছিল, এগুলো ছিল নোমান সংখ্যা ছিল। তো এখানে কয়টা লাইন ছিল? 10টা লাইন ছিল, মানে 10 লাইন ছিল এখানে। আমরা তাহলে যে কয়টা লাইন থাকবে সেই কয়টা লাইন লিখবো, 1 2 3 4 5 6 7 8 9 10 পর্যন্ত। তারপর প্রথম লাইন কি ছিল? লং এগো। দেখেন প্রথম লাইন আমরা কি পেয়েছিলাম? প্রথম লাইনটা আমরা কি পেয়েছিলাম? একটু জুম করে দেখাই। এই যে দেখেন প্রথম লাইনটা কি পেয়েছিলাম পরে আমরা, লং এগো দেয়ার লিভড এ সুলতান ইন এ কান্ট্রি। তার মানে এটা প্রথম লাইন হবে। সো আমরা এখানে কি করব? প্রথম লাইনটা এটা দিয়ে দিয়েছি, নোমান সংখ্যা। তারপরে দ্বিতীয় লাইনটা আমরা ধরে নিলাম, পড়ে ফেলেছি। দ্বিতীয় লাইনটা ধরে নিলাম নোমান সংখ্যার 5 হবে। তৃতীয়টা পেয়েছি আমরা উত্তর সাজিয়ে, পেয়েছি হচ্ছে যে নোমান সংখ্যার 6, তারপর নোমান সংখ্যার 2 পেয়েছি, নোমান সংখ্যার 1 পেয়েছি। এইভাবে মানে আপনার টোটাল যেটা পেয়েছেন। তারপর হচ্ছে এগুলা কি নাম্বার কি দেওয়া হয়েছে, নাম্বার কেন দেওয়া হয়েছে? এগুলো হচ্ছে যে লাইন, প্রথম লাইন, দ্বিতীয় লাইন, তৃতীয় লাইন, চতুর্থ লাইন, পঞ্চম লাইন, এভাবে 10ম লাইন পর্যন্ত নোমান সংখ্যার কোনটা কোনটা যাবে এভাবে লেখার পরে দেন আমরা কি পেয়েছিলাম? এখানে আমরা কি পেয়েছিলাম? লং এগো দেয়ার লিভড এ সুলতান ইন এ কান্ট্রি। এখানে দেখেন লক্ষ্য করে আমি কিন্তু কোনো নাম্বার দিইনি, এই যে নোমান সংখ্যার নাম্বার এটা কিন্তু এখানে দেইনি। তারপরে দ্বিতীয় লাইনে কি পেয়েছিলাম? হি ওয়ান্টেড টু অ্যাপয়েন্ট অ্যান অনেস্ট। হ্যাঁ, এই যে লাইনটা দেখেন, দ্বিতীয় লাইনটা এটার নোমান সংখ্যার 5, তো ওইখানেও তো আমি নাম্বার দিইনি। এইভাবে প্রত্যেকটার আপনি প্যারাগ্রাফ যেভাবে লিখেন কোনো নাম্বার ছাড়া, আমরা কি প্যারাগ্রাফে কোনো নাম্বার দেই না। সো প্যারাগ্রাফে যেভাবে লিখি নাম্বার ছাড়া অ্যাজ লাইক, সেভাবে আপনাকে পুরাটা 1 থেকে 10 পর্যন্ত পুরাটা লিখতে হবে। 1 থেকে 10 পর্যন্ত পুরাটা লিখতে হবে। এইভাবেই আপনি রিয়ারেঞ্জটা সলভ করবেন। আমি আবারও বলছি, রিয়ারেঞ্জ যদি মানে কমন না পড়ে, আপনারা সেক্ষেত্রে মাথা ঠান্ডা করে তারপর হচ্ছে ধীরে সুস্থিতে পড়ে তারপরে লিখবেন। আর কোনো বিষয়ে ওয়ারিড হবেন না, শুধু রিয়ারেঞ্জ না, কোনো প্রশ্ন যদি কমন না পড়ে, ফুল প্রশ্নে মানে ধরেন কোনো একটা সাবজেক্টের পরীক্ষা দিচ্ছেন, প্রশ্নটা কমন আসলো না, 50% কমন এসেছে আর 50% কমন আসেনি, সেক্ষেত্রে আমরা কি করি? ওয়ারিড হয়ে যাই। ওয়ারিড হলে চলবে না, মাথা ঠান্ডা করে তারপর লিখতে হবে। লাইক আপনার যদি রিয়ারেঞ্জটাও কমন না আসে, সেক্ষেত্রেও আপনি কি করবেন? মাথা ঠান্ডা করে লিখবেন, ঠিক আছে? আপনাদের সবাইকে আন্তরিক শুভেচ্ছা। ধৈর্য ধরে আমার ভিডিওটা দেখার জন্য আপনাদের সবাইকে ধন্যবাদ। ভালো থাকবেন সবাই, বাসায় হোম কোয়ারেন্টাইন পালন করবেন, বাসা থেকে বের হবেন না, আর এই সময়টা ইবাদত করবেন এবং বাসায় বসে, যেহেতু সামনে এক্সাম,
তাহলে কি করতে হবে, বেশি বেশি পড়তে হবে। তো এই ছুটি, সরকারি ছুটিগুলো শেষ হওয়ার পরে কিন্তু এক্সামের ডেট দিয়ে দিবে, তো তখন আর কিন্তু টাইম থাকবে না। তো হেলাফেলা সময়গুলো নষ্ট না করে আপনারা ঠিক মতো বাসায় বসে পড়াশোনা করবেন। আর ইংলিশে ভালো মতো পড়াশোনা করতে হবে, কারণ ইংলিশে ফেল করলে তাহলে দেখা গেছে যে অনেক বড় প্রবলেম হবে। ইংলিশটা অনেকেই দেখেছি যে ইংলিশে ফেল করেছে, তারা দ্বিতীয় সেমিস্টারে দিল ইংলিশ, প্রথম সেমিস্টারে দিল, ওটা তো থাকেই। তারপর হচ্ছে যে চতুর্থ, পঞ্চম, একেবারে ষষ্ঠ সেমিস্টার পর্যন্ত এটা রেখেই যায়। মানে ফেল করলে মানে এমন অবস্থা, ইংলিশ আর সহজে আপনার মুক্তি হবে না, আপনাকে শুধু ফেল ফেল ফেলই আসতে হবে। মানে আমি এমন দেখেছি অনেকের, যার কারণে আর কি বলছি। সো সবাই পড়াশোনা ঠিক মতো করবেন, ঠিক আছে? ভালো থাকবেন। আর আপনারা যারা নতুন, আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন। আর কি কি বিষয়ে ভিডিও দিলে আপনাদের জন্য উপকার হয় আমাকে সেটা শেয়ার করবেন, ঠিক আছে? আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।